ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ভারতের যে সংবিধান ক্লাসগুলো করছিলাম তার মধ্যে আজকে করব আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ ভারতের নাগরিকত্ব। ঠিক আছে, এবং এখানে দেখো ভারতের যে সিটিজেন সেটা কীভাবে মানে সিটিজেনশিপ কীভাবে অর্জন করতে হয় বা করা যায় বা কিভাবে হারানো হয়, ঠিক আছে, অর্থাৎ নাগরিকত্ব চলে যায়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে দেখব। দেখো, এইখানে বলে রাখি যে ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের কিন্তু নিজস্ব কোনো নাগরিকত্ব আইন কিন্তু ছিল না, তাই তো। এবং যখন ভারত ভাগ হয় 1947 সালে, তখন কি হয়েছিল যে লক্ষ লক্ষ মানুষ ভারত থেকে পাকিস্তান চলে গেলো এবং পাকিস্তান থেকে কী হলো না ভারত এসেছিল, তাই তো। হিন্দু, শিখ, ঠিক আছে, এরাও পাকিস্তান থেকে ভারতে এসেছিল এবং মুসলিমরাও ভারত থেকে পাকিস্তানে যায়। দুই দেশের মধ্যে কিন্তু এই যে মানুষের আসা যাওয়া ছিল, ঠিক আছে। এরপরে কি হলো না একটা জটিল সমস্যা দেখো অলরেডি দেখা দেবেই, যে তাহলে ভারতের নাগরিকত্ব কারা, ঠিক আছে। এই যে একটা কোশ্চেন বা প্রশ্ন মনের মধ্যে তো থেকেই যায় বা একটা জটিল সমস্যার সমাধান হতে পারে, ঠিক আছে। তার জন্য কি হলো না এই নিয়ে আলোচনা করা হলো যে কীভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু অর্জন করা হবে। ওকে, তো সেই বিষয় নিয়ে আমরা পড়ব। তো সেই বিষয় নিয়ে আমরা যখন পড়ব তখন আমরা দেখো কি কি দেওয়া আছে এখানে, আমরা একটু জাস্ট ভালো করে ডিটেলসে দেখব এবং বোঝার চেষ্টা করব, ঠিক আছে। চলো সরি, আমরা আলোচনা করি এই সম্পর্কে। ওকে, তো ফার্স্টে দেখো কয়েকটা আমরা জাস্ট পয়েন্ট দিয়ে দেখো, তারপরে আমরা ডিটেলসে আমরা যাব। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে ভারতের নাগরিকত্ব হলো সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব, ঠিক আছে। তো এই জিনিসটা কি এক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ, তাই তো। অর্থাৎ ভারত হচ্ছে অর্থাৎ ভারতে যারা বসবাস করে তারা হচ্ছে ভারতীয় প্রথমে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে তোমার ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি ভারতের বাসিন্দা না ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই তো। তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা আমরা আমাদের কি না আমরা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ আমাদের দেশ মানে প্রাধান্য আগে পাবে, তারপরে স্টেট, ঠিক আছে। তার জন্য আমরা কি বলবো সিঙ্গেল সিটিজেনশিপ। বুঝাতে পারলাম। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে ভারতের নাগরিকত্ব কী ধরনের নাগরিকত্ব, তো অ্যান্সার করবে কি না হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। এক নাগরিকত্ব কিন্তু আমাদের ভারতের নাগরিকত্ব। পরের পয়েন্ট দিয়েছি দেখো, নাগরিকত্বের ধারণা হয়েছে ব্রিটেন থেকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ব্রিটেন থেকে কিন্তু এই ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে। ক্লিয়ার। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, পার্লামেন্ট নাগরিকত্ব নিয়ে পার্লামেন্টের ক্ষমতা আছে, এটার মানে কি বললাম, যে এই যে লাইনটা বললাম নাগরিকত্ব নিয়ে পার্লামেন্টের ক্ষমতা আছে, অর্থাৎ তোমাকে আমি বলতে চাইলাম যে পার্লামেন্ট হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার রিগার্ডিং সিটিজেনশিপ, অর্থাৎ এই নাগরিকত্ব সম্পর্কে যে আইন, ঠিক আছে, বা সমস্ত কিছুই কার হাতে পাওয়ারটা আছে সেটা হচ্ছে একমাত্র সংসদের হাতেই কিন্তু এই পাওয়ারটা আছে। কারণ হচ্ছে কি দেখো সিটিজেনশিপ যে আইন সেটা কে করবে, পার্লামেন্ট করবে। তাহলে পার্লামেন্টই সব কিছু ক্ষমতার অধিকারী নাগরিকত্ব সম্পর্কে। ওকে, এরপরে যেটা দেয় যে আর্টিকেল 5 থেকে 11, ঠিক আছে, ভারতের নাগরিকত্ব বর্ণনা দেয় এবং পার্ট নাম্বার 2 এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, যে কত থেকে কত নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদ আমাদের নাগরিকত্বের বর্ণনা দেয়। তাহলে কত করবে 5 থেকে 11। ওকে, এরপর দেখো আরেকটা কোশ্চেন পড়ে 1955 সালে নাগরিকত্ব আইন কিন্তু পাশ হয়, এটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট, যে পরীক্ষায় কোশ্চেন পড়বে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, এটা হচ্ছে লেখে রাখবে যদি ইংরেজি লেখো, ঠিক আছে। কী লিখবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, ঠিক আছে, 1955, অর্থাৎ ভারতের নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে। এরপর দেখো কি, এরপরে আমরা ডিটেলসে আলোচনা করব। ভারতের নাগরিকত্ব আইন 1955 এ অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার 5টি উপায় কি কি দেখো, অর্থাৎ তুমি যে ভারতের নাগরিক হবে তার জন্য তোমাকে কিছু শর্তাবলী তোমাকে মেনে চলতে হবে, এবং সেই শর্তাবলীর জন্য 5টা কি করেছে আমাদের সংবিধানে 5টা উপায় দেওয়া আছে যে তুমি কীভাবে তুমি অর্জন করা যায় ভারতের নাগরিকত্ব। প্রথমে লেখা আছে দেখো,
বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব। ঠিক আছে, এখান থেকে তোমাকে ডিটেলসে কিছু কোশ্চেন তোমাকে দেবে না, জাস্ট বলবে যে কটা মেথডে নাগরিকত্ব পাওয়া যায়, দিয়ে তোমাকে বলবে 4টা অপশন দিল, দিয়ে বলবে যে কোনটা নয়। ঠিক আছে, বা এমন অপশন দিলে বলবে কোনটা বটে। তাহলে প্রথমে হচ্ছে বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে, অর্থাৎ কি আছে, ভারতে জন্মগ্রহণ করলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নাগরিকত্ব কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার? বাই বার্থ শুধুমাত্র ভারতে যারা জন্মগ্রহণ করেছে তারা অবশ্যই পাবে। ঠিক আছে, পরের পয়েন্টে দেখো, বংশসূত্রে নাগরিকত্ব। ঠিক আছে, বংশসূত্র মানে হচ্ছে বাই ডিসেন্ট, ভারতের বাইরে জন্মগ্রহণ হলেও বাবা বা মা যদি ভারতের নাগরিক হয় তাহলে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায়। অর্থাৎ এখানে বলছে ভারতে মানে ভারতীয় যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করে তাদের জন্য যদি ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে হয় তাহলে কী করতে হবে, হয় বাবা কিংবা মা ভারতের নাগরিক কিন্তু হতে হবে। ওকে, পরের কোশ্চেন দেখো, নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব বা বাই রেজিস্ট্রেশন। ঠিক আছে, অর্থাৎ নথিভুক্তির কারণে কিছু বলছে নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষ আবেদন করে নাগরিকত্ব পেতে পারেন। অর্থাৎ তুমি রেজিস্ট্রেশন মাধ্যমে তুমি করতে পারবে। ঠিক আছে, মানে কিছুদিন থাকার পরে ভারতে, তারপর 6 মাস, ঠিক আছে 1 বছর প্রথমে অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন করার পর তুমি কিছুদিন ভারতে থাকলে তারপরে কি হবে না তুমি এই রেজিস্ট্রেশনের মাধ্যমে তুমি কিন্তু নাগরিকত্ব অর্জন করতে পারো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো বা পরের পয়েন্ট দেখো, বাই ন্যাচারালাইজেশন মানে হচ্ছে স্বাভাবিককরণের মাধ্যমে নাগরিকত্ব। অর্থাৎ কি হচ্ছে, বিদেশি নাগরিক নির্দিষ্ট সময়ে ভারতে বসবাস এবং অন্যান্য শর্ত পূরণ করলে নাগরিকত্ব পেতে কিন্তু পারেন। এটা এই যে বাই ন্যাচারালাইজেশন, এটা শুধুমাত্র বিদেশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। বুঝেছ? ওকে, পরের পয়েন্টে দেখো, বলেছে ভূখণ্ড সংযুক্তির মাধ্যমে নাগরিকত্ব। অর্থাৎ কি না হচ্ছে কোনো নতুন অঞ্চল ভারতে যুক্ত হলে সেখানকার বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারে। অর্থাৎ তুমি বলতে চাইছে, যদি ধরো ভারতের কোনো টেরিটরি, যদি ঠিক আছে ভারত কোনো টেরিটরি দখল করে, একটা টেরিটরি ধরো, ঠিক আছে কেন্দ্রশাসিত বা কোনো একটা জিনিস রাজ্যকে দখল করে, ঠিক আছে টেরিটরি দখল করে, তাহলে তাদের সিটিজেনশিপ অবশ্যই কিন্তু ভারত প্রদান করবে। ঠিক আছে, এটাই কিন্তু বলা আছে। তাহলে তোমাকে বলবে যে কটা মাধ্যমে নাগরিকত্ব অর্জন করা যায়, তাহলে তুমি কি লিখবে না হচ্ছে প্রথমে হচ্ছে বাই বার্থ, ওকে, তারপর লিখবে বাই ডিসেন্ট, তারপর লিখবে রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন এবং হচ্ছে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। এগুলোর মাধ্যমে ভারতের নাগরিকত্ব কিন্তু অর্জন করা যায়। ওকে, নেক্সট পয়েন্টে দেখো কি আছে, এরপরে আমরা পড়ব যে অনুচ্ছেদ 5 থেকে 11। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ভারতের সংবিধান, ঠিক আছে 5 থেকে 11 কি বর্ণনা করে না, যে ভারতের সংবিধান সম্পর্কে কিন্তু আলোচনা করে। তো এই যে 5 থেকে 11 আর্টিকেল আমরা কিন্তু দেখব কি কি দেওয়া আছে। ঠিক আছে, আর্টিকেল 5-এ কি বলা আছে দেখো, বলছে সংবিধান কার্যকারী হওয়ার দিনে। ঠিক আছে, তাহলে সংবিধান কবে কার্যকরী হয়েছিল, তোমাদের এর ক্লাসে আমি বলেছিলাম 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। সেই দিনে কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য করা হবে। ঠিক আছে, সেই ডেটের হিসাবে। ঠিক আছে, যদি কি হয়, তার জন্য যে কোনো একটা শর্ত পূরণ করলেই হলো। ঠিক আছে, মানে দুটো শর্ত দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি পূর্ণ যদি হয়, তোমার সঙ্গে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু সে ভারতীয় নাগরিকত্ব পাবে। কি বলেছে, ভারতে বসবাসকারী ব্যক্তি যারা স্থায়ীভাবে ভারতে ছিল, মানে ভারতে অলরেডি ছিলই, তারা তো অলরেডি ভারতের নাগরিকত্ব পাবে। এবং বলছে নিম্নলিখিত যে কোনো একটি শর্ত পূরণ করলে, তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন অথবা, ঠিক আছে অথবা বলেছে তার পিতা মাতা ভারতে জন্মগ্রহণ করেছেন, অথবা সংবিধান কার্যকারী হওয়ার আগে 5 বছর আগে কী ছিল ভারতে বসবাস করেছেন। ঠিক আছে, এই যে শর্তগুলো যদি পূরণ করা হয় তাহলে কিন্তু কি হবে না, সে ভারতের নাগরিক হিসাবে কিন্তু গণ্য করা হবে। ঠিক আছে, ক্লিয়ার বুঝাতে পারলাম? এরপর দেখো আর্টিকেল 6। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল আমরা দেখব 6 কি দিয়ে আছে দেখো, বলছে যদি 19শে জুলাই 1948, এই সালটা মনে রাখবে, 1948 সালে 19শে জুলাইয়ের আগে ভারতে এসে থাকেন পাকিস্তান থেকে, তাহলে কিন্তু তাহলে ভারতের নাগরিকত্ব কিন্তু অবশ্যই পাবে। এটা কিন্তু দেখো ভালো করে। ঠিক আছে, বলেছে যদি পাকিস্তান থেকে আছে, অর্থাৎ এটা শুধুমাত্র ওই পারপাসে রাখা হয়েছিল, যদি 19শে জুলাই 1948 সালের আগে ভারতে এসে থাকেন পাকিস্তান থেকে, তাহলে নাগরিকত্ব গণ্য হবে কি হিসাবে না, যে তিনি ভারতে বসবাসকারী হতে হবে, অর্থাৎ তাকে ভারতে থাকতে হবে, অথবা তার পিতা মাতা বা পিতামহ বা পিতামহী ভারতে জন্মগ্রহণ করতে হবে, তার পিতা মাতার জন্মগ্রহণ করতে হবে ভারতে, বা
তার ঠাকুরদাদা আর ঠাকুরমা, ঠিক আছে, তারা যদি জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু এটা পাবে। তাহলে অনুচ্ছেদ হচ্ছে 6, এটা পাকিস্তানের থেকে আসা যে নাগরিক, ঠিক আছে, তারা যদি নাগরিকত্ব অর্জন করতে যায় তাহলে কিন্তু এই দুটো শর্ত প্রযোজ্য কিন্তু হতে হবে। ক্লিয়ার হয়েছে? পরে এরপরে তোমার মনে একটা কোশ্চেন হতে পারে, এটা আগে তো, যদি পরে এসে থাকেন তাহলে, যদি ধরো 1948-এর 19শে জুলাইয়ের পরে এসে থাকেন তাহলে কী হবে দেখো। প্রথম বলছে পুনর্বাসনের অনুমতি বা পারমিট ফর রিসেটেলমেন্ট থাকতে হবে। অর্থাৎ কি দেখো, তুমি যখনই একটা জায়গা থেকে আসবে তখন তুমি কি করতে হবে, তোমাকে জানাতে হবে, ঠিক আছে, সেখানে অফিসে যেয়ে পরে জানাতে হবে এবং নিজের নাম অফিসারের কাছে কি করতে হবে, নথিভুক্ত করতে হবে, ঠিক আছে। নথিভুক্ত করার পর, ঠিক আছে, 6 মাস তোমাকে সেখানে থাকতে হবে, মানে ভারতে থাকতে হবে। তারপর তোমাকে কী করতে হবে, তারপর তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে, তারপর তুমি সিটিজেনশিপ অর্জন করতে পারো, ঠিক আছে। এটাই লেখা আছে যে পারমিট ফর রিসেটেলমেন্ট দিতে হবে, 6 মাস থাকতে হবে এবং তারপর তাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। বোঝাতে পেরেছি? নেক্সট দেখো কি আছে। নেক্সট হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে 7। ওকে, 5 গেল, 6 গেল, 7 গেল। জাস্ট এগুলো একবার দেখে রাখবে, পড়ে রাখবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো খুব একটা দেয় না, এটা WBCS বা অন্যান্য বড় বড় পরীক্ষা যেগুলো আছে সেগুলো এই ধরনের কোশ্চেন একটু মানে তোমার বেস কোশ্চেন দেয়, তখন এই লেখাগুলো তোমার খুবই কাজে লাগবে, অথবা তুমি এগুলো কিন্তু পড়লে তুমি বুঝতে পারবে। ওকে, অনুচ্ছেদ 7-এ কি দেখা আছে দেখো, যে ব্যক্তি 1 মার্চ 1947-এর পর ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছেন, ভালো করে দেখো, 1 মার্চ 1947 সালের পরে ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছেন, ঠিক আছে, তারা যদি আবার ফিরে এসে নাগরিকত্ব পেতে চায় তাহলে অনুচ্ছেদ 6-এর মতো শর্তাবলী প্রযোজ্য, ঠিক আছে। অর্থাৎ কি বললাম, যে 1947 সালে ছিল এখানে, ঠিক আছে, তারপরে কি হয়েছিল না, পাকিস্তান চলে গেছিলো, এবার তারা আবার যদি ব্যাকে আসতে চান যে আমরা আবার যাব, ঠিক আছে, তাহলে কি হবে না, তাহলে ওই যে অনুচ্ছেদ 6 যেমন বললাম যে নাম নথিভুক্ত করতে হবে অফিসের কাছে, 6 মাস থাকতে হবে, তারপর তাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে, এই সব জিনিসগুলো কিন্তু অনুচ্ছেদ 6-এর মতনই, তাদেরকে এই সেম জিনিস ফলো করা দরকার। ওকে, এরপর দেখো অনুচ্ছেদ 8-এ কি আছে দেখো, ঠিক আছে না, অনুচ্ছেদ 8-এ বলা আছে যেসব ভারতীয় যারা ভারতের বাইরে থাকে, ঠিক আছে, অর্থাৎ ভারতীয় বংশীভূত, ঠিক আছে, বা ইন্ডিয়ান অরিজিন, কিন্তু সংবিধান কার্যকারী হওয়ার সময় ভারত থেকে বাইরে বসবাস করেছিলেন, মানে ভারতের কিন্তু যখন ভারত স্বাধীন হয় বা সংবিধান কার্যকারী হয় তখন তিনি ভারতের বাইরে ছিলেন, তারা নির্দিষ্ট শর্তে ভারতের নাগরিকত্ব পেতে পারেন। কি কি শর্ত বলেছে না, নিজে অথবা তার পিতামাতা বা পিতামহ বা পিতামহী যদি হয়ে থাকেন, ভারতের অন্তর্ভুক্ত জন্মগ্রহণ করে থাকেন একটা, আর একটা হতে পারে তিনি সেই দেশের ভারতীয় দূতাবাস বা যেটাকে বলা হয় ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক মিশন, সেখানে যদি নাগরিক হিসেবে নিবন্ধন বা রেজিস্টার করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে, ঠিক আছে। চলো এরপর দেখো 9 আর্টিকেল কত দেখবো আমরা, 9 দেখবো কি আছে দেখো। 9 বলেছে কোনো ব্যক্তি স্বেচ্ছায় যদি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে, অর্থাৎ নিজের স্বইচ্ছায় যদি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে, আমি তোমাকে আগেই বললাম যে ভারত হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব, তুমি বিদেশেও একটা নাগরিকত্ব তুমি পাবে, ঠিক আছে, আবার ভারতও পাবে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। সেই জন্য বলেছে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন তিনি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হন না, ঠিক আছে, এবং ভারতের নাগরিকত্ব কিন্তু কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, ঠিক আছে। তাহলে আর্টিকেল 9 সমস্ত কি দিচ্ছে না, পুরো বিদেশে, ঠিক আছে, ইফ এনিওয়ান টেকেন সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি সি উইল নট রিগার্ডেড অ্যাজ ইন্ডিয়ান সিটিজেনশিপ। ওকে, বুঝাতে পারলাম? ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে আর্টিকেল 10 বলেছে যে সমস্ত ব্যক্তি ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত হয়েছেন তারা ভবিষ্যতেও নাগরিকত্ব বজায় রাখবেন যতক্ষণ না পর্যন্ত সংসদ প্রণীত কোনো আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব বাতিল বা পরিবর্তন করা হয়। তোমাকে আমি প্রথমে বললাম যে সমস্ত দায়িত্ব হচ্ছে কিন্তু সংসদের, তাই তো, তাহলে সংসদ ততক্ষণ পর্যন্ত তুমি কি থাকবে না, নাগরিকত্ব বজায় তোমার থাকবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সংসদ দ্বারা কোনো কিছু নাগরিকত্ব বাতিল বা পরিবর্তন করা হবে না, ঠিক আছে, বুঝাতে পারলাম। অনুচ্ছেদ 10 মানে তোমার নিজের নাগরিকত্ব বজায় কিন্তু থাকবে। ওকে, এরপর দেখো অনুচ্ছেদ 11-তে কি বলা আছে দেখো,
সংসদ যে কোনো সময় নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়ন করতে পারবে। সব বিষয়ে চূড়ান্ত ক্ষমতা হচ্ছে সংসদের। ক্লিয়ার? এটা হচ্ছে আর্টিকেল 11-তে কিন্তু বলা হয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে। নেক্সট হচ্ছে ভারতের নাগরিকত্ব হারার পদ্ধতি 3টে মাধ্যম আছে। ঠিক আছে? 3টি মাধ্যমে ভারতের নাগরিকত্ব হারানো যায়। আমরা দেখেছি যে 5টা মাধ্যমে নাগরিকত্ব অর্জন করা যায় এবং 3টা মাধ্যমে নাগরিকত্ব কি হয় না হচ্ছে চলে যায়। সেগুলো কি কি? না হচ্ছে ত্যাগের মাধ্যমে। ঠিক আছে? ত্যাগের মাধ্যমে মানে কি? যদি কোনো ভারতীয় ধরো নিজের স্বইচ্ছায়, ওকে, অন্য দেশের নাগরিক গ্রহণ যদি করে তাহলে অথবা যদি লিখিতভাবে তুমি দিয়ে দাও যে আমি নাগরিকত্ব ত্যাগ করতে চাই, তাহলে সে কিন্তু ভারতীয় নাগরিকত্ব বলে গণ্য করা হবে না। তাহলে সেটাই লেখা আছে দেখো, কোনো ভারতীয় নাগরিকত্ব স্বেচ্ছায় অন্য দেশের নাগরিক গ্রহণ করলে এবং লিখিতভাবে নাগরিকত্ব ত্যাগ করলে তারা ভারতীয় নাগরিকত্ব কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, অর্থাৎ সে পাবে না। ক্লিয়ার? নেক্সট দেখো এরপরে বাতিলের মাধ্যমে টার্মিনেশন। কোনো ভারতীয় নাগরিক যদি স্বয়ংক্রিয়ভাবে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তখন তার ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা স্বেচ্ছায় নাগরিকত্ব গ্রহণ করেছে এবং লিখিত দিয়েছে, আর এটা হচ্ছে যদি স্বয়ং দেশের নাগরিকত্ব গ্রহণ করে, ঠিক আছে, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু বাদ হয়ে যায়। এরপরে আরেকটা কি আছে দেখো, এটা 1 নম্বর পদ্ধতি, এটা 2 নম্বর পদ্ধতি, আর হচ্ছে 3 নম্বর পদ্ধতি প্রত্যাহারের মাধ্যমে। প্রত্যাহার মানে হচ্ছে কি? ডিপ্রাইভেশন। সরকার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। ঠিক আছে? কখন কখন সরকার নাগরিকত্ব কেড়ে নিতে পারে? প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে যদি নাগরিকত্ব পাওয়া যায়, অর্থাৎ তুমি যখন অন্য দেশ থেকে এসেছো, ঠিক আছে, ভুল বা ঠিক আছে কোনো ঘুষ দিয়ে বা অসাধু উপায়ে তুমি যদি কি নাগরিকত্বটা গ্রহণ করে থাকো, তাহলে কিন্তু তোমার নাগরিকত্ব কিন্তু চলে যাবে। ঠিক আছে? অথবা কি না যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ যুক্ত থাকলে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কিন্তু নাগরিকত্ব চলে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? বা কোনো অসাধু কাজের সঙ্গে তুমি যদি যুক্ত থাকো, তাহলে কিন্তু সরকার তোমার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ঠিক আছে? এই ক্লাসে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হলো। তোমরা এই প্রত্যেকটা নোটস এবং প্রত্যেকটা লাইন, ঠিক আছে, খাতায় নিজে লিখে নেবে। সামনে পরীক্ষা আসছে, পরীক্ষা আসার পরে তোমরা যখন কোশ্চেন করবে, দেখবে তোমরা সমস্ত কোশ্চেনেই এখান থেকে করতে পারবে। ঠিক আছে? আর তোমাদের যে সমস্ত ক্লাসগুলো আমি কন্টিনিউ করতে চলছি, সেগুলো আশা করি কন্টিনিউ চলবে। কোথাও যাওয়ার প্রয়োজন হবে না তোমাদের। তো সঙ্গে থেকো। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, ঠিক আছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো। ভালো থাকো সবাই।